আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বিসিএস ইংলিশ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অ্যান্ড সলিউশন পর্বের আজকে 12তম লেকচার। আমাদের এই লেকচারে থাকছে 21তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটি। 21তম বিসিএস এ আসা ইংলিশ কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করতে পারি দেখে নিব এই ভিডিওর মাধ্যমে। আমাদের কোশ্চেনটি কিন্তু এখন স্ক্রিনের উপর আছে। আমরা কোশ্চেনটি সলিউশন করার আগে একটু বলে নিতে চাই, বিসিএস প্রিলিমিনারিতে ইংলিশ পোর্শনে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত থাকে। আমরা প্রথম অংশে দেখি যে বেসিক ইংলিশ গ্রামার সেকশন থেকে সাধারণত কোশ্চেন এসে থাকে। আরেকটা পার্টে আমরা দেখি যে ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন আসে। বেসিক ইংলিশ গ্রামার থেকে আসা কোশ্চেনগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারি যদি আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামারের সম্পর্কে, গ্রামারের টপিকগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকে। আমাদের লিটারেচার পার্টে যদি ভালো করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই ডিফারেন্ট যে এইজগুলো ছিল, সেখানে যেই প্রমিনেন্ট রাইটাররা ছিলেন, তাদের যে লিটারেরি ওয়ার্কগুলো ছিল সেগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। এবং সেগুলো যদি আমরা চর্চার উপর রাখি তাহলে কিন্তু আমরা ইংলিশ লিটারেচার পার্ট থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের কোশ্চেনটি এখন আমাদের স্ক্রিনের উপর আছে। আমরা একটু দেখি যে আমাদের হেডিংটা কি দেওয়া আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন এই ধরনের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করব সেই সব ক্ষেত্রে আমাদের যে হেডিংগুলো দেওয়া থাকে সেই হেডিংগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কারণ এগুলো যদি আমরা খুব ভালো করে পড়ি তবেই কিন্তু আমরা কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ইচ কোশ্চেন বিলো, তার মানে নিচে, কনসিস্ট অফ রিলেটেড পেয়ার অফ ওয়ার্ডস, মানে একটা শব্দ যুগল এখানে দেওয়া থাকবে। সিলেক্ট দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস আ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল পেয়ার। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে কোশ্চেনের উপরে এরকম একটা শব্দ যুগল থাকবে, শব্দ জোড়া, এবং নিচে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে সবচেয়ে সেরা অপশনটা আমাদেরকে বেছে নিতে হবে, যেটা কিনা এই যে শব্দ যুগল আছে এটার যে অর্থগুলো আছে তার সাথে সামঞ্জস্যতা রাখে। তাহলে আমরা একটু দেখি যে প্রথম যে কোশ্চেনটা আছে এখানে আছে ইগার ইনডিফারেন্ট। এখন আমরা জানি যে ইগার যে ওয়ার্ডটা, এই ইগার মানে হচ্ছে আগ্রহী বা উৎসাহী, এবং ইনডিফারেন্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অনুৎসাহী, অর্থাৎ যে কোনো কাজে আগ্রহী না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে শব্দ যুগল তারা কিন্তু পরস্পর বিপরীত ধর্মী। আমরা বলতে পারি যে তারা একে অপরের অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। তাহলে আমাদেরকে এই যে অপশনগুলো আছে এখান থেকে একটা সঠিক অপশন বেছে নিতে হবে যেই শব্দ যুগল তাদের অর্থ পরস্পর বিপরীত ধর্মী। তাহলে এখানে দেখি যে অপশন এ তে আছে কনসার্ন অ্যান্ড কেয়ারফুল। আমরা জানি যে কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন, এন্ড কেয়ারফুল মানে হচ্ছে সাধারণত সচেতন। তাহলে এই দুইটা শব্দ একদমই সামঞ্জস্যতা রাখছে না, কারণ একদিকে উদ্বিগ্ন আর একদিকে সচেতন, ওইদিকে ইগারটা হচ্ছে কোনো কিছুর উৎসাহের উপর ডিপেন্ড করে। তাহলে এইটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আমরা দেখছি অ্যাংশাস অ্যান্ড নার্ভাস। তার মানে অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন, আর নার্ভাস মানে হচ্ছে কোনো কাজে কেউ যদি একটু এসে আমরা দেখি যে হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেটা হচ্ছে নার্ভাস। তাহলে এইখানেও কিন্তু আমরা দেখছি যে সামঞ্জস্যতা খুব বেশি একটা রাখছে না, কারণ একদিকে উদ্বিগ্নতা আর একদিকে হচ্ছে ভীত, যেটা কিনা আমাদের যেই ওয়ার্ডটা দেওয়া আছে যে পেয়ার অফ ওয়ার্ড উপরে, সেটা সামঞ্জস্য রাখছে না। ডেভোইড অ্যান্ড ডেডিকেটেড। তাহলে এই যে ডেভোটেড অ্যান্ড ডেডিকেটেড, এই দুইটা শব্দ যদি আমরা কল্পনা করি, একটা হচ্ছে নিবেদিত, আর ডেডিকেটেড সাধারণত আমরা নিবেদিত হিসেবেই ব্যবহার করি। তাহলে দুইটা শব্দের অর্থই যখন নিবেদিত, আমরা বুঝতেই পারছি এরা হচ্ছে সিনোনিমাস, তারা একে অপরের সমার্থক শব্দ। এবং আমাদের এই যে এখানে সি নাম্বারটা, সেখানে হচ্ছে এনথুজিয়াস্টিক অ্যান্ড হাফ হার্টেড। আমরা যখনই এই এনথুজিয়াস্টিক ওয়ার্ডটা ইউজ করি তার মানে আমরা বুঝাই যে উদ্যমী, কোনো কাজ করতে যে অনেক বেশি উদ্যমী। আর হাফ হার্টেড মানে যে কোনো কাজ সাধারণত আমরা দেখি যে যার ভিতরে উৎসাহটা কম, একটু কম উৎসাহ নিয়ে কাজ করছে, নিরুৎসাহী। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে দুটো শব্দ,
enthusiastic and half hearted, এই দুইটা শব্দ কিন্তু একে অপরের বিপরীত অর্থ দিচ্ছে। তাহলে আমাদের এখানে উত্তর হবে enthusiastic and half hearted, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো শব্দ প্রথম যে শব্দটা আছে সেটাকে ম্যাচ করছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে enthusiastic and half hearted। আমাদের পরবর্তী কোশ্চেনটা যদি আমরা চলে যাই, আমরা একই ধরনের একটা হেডিং পাবো। তার মানে আমাদের একটা পেয়ার অফ ওয়ার্ড আছে, এই পেয়ার অফ ওয়ার্ডটা যেই ধরনের মিনিং শো করে সেই মিনিং অনুসারে আমাদেরকে উত্তর করতে হবে। পরবর্তী যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে বেস্ট পসিবল অপশনটাকে বেছে নিতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে লেনদেন অ্যান্ড প্রলং, লেনদেন অ্যান্ড প্রলং শব্দটা সাধারণত প্রায় একই রকম, অর্থাৎ লেনদেন হচ্ছে কোনো কিছুকে দীর্ঘায়িত করা আর প্রলং হচ্ছে কোনো কিছুকে প্রবর্ধিত করা। তাহলে এই যে লেনদেন অ্যান্ড প্রলং তারা সিনোনিমাস, অর্থাৎ একই রকম অর্থ দিচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি যে অপশনগুলা, স্ট্রেচ, এক্সটেন্ড। স্ট্রেচ মানে হচ্ছে কোনো কিছুকে টানা, এক্সটেন্ড হচ্ছে কোনো কিছুকে প্রসারিত করা। তাহলে আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এই অপশনটা, এই প্রথম যে অপশনটা আছে সেটার সাথে সামঞ্জস্যতা রাখছে, সেটাকে মিলে আমরা যে অর্থটাকে পাচ্ছি এই শব্দ যুগলে, এই লেনদেন এন্ড প্রলং কিন্তু একই অর্থ দিচ্ছে। ডিস্টেন্স, রিডিউস, আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স হচ্ছে দূরত্ব, রিডিউস মানে কমানো। তাহলে এখানে সম্পূর্ণ রূপে আমরা দুটো ভিন্ন ভিন্ন শব্দ পাচ্ছি। ড্রাউট অ্যান্ড শর্টেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে শর্টেন, তার মানে হচ্ছে কোনো কিছুকে খাটো করা, ছোট করা। ড্রাউট মানে হচ্ছে টেনে বের করা। এ দুটোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে, শব্দ দুটো ভিন্ন ভিন্ন। রিচ আউট, কাট শর্ট, রিচ আউট হচ্ছে সাধারণত নাগালের বাইরে যাওয়া, আর কাট শর্ট হচ্ছে কোনো কিছুকে সংক্ষেপ করা। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এখানে উত্তরটা হবে স্ট্রেচ অ্যান্ড এক্সটেন্ড, কারণ এই লেনদেন অ্যান্ড প্রলং যেই অর্থ দিচ্ছে আমাদেরকে তাদের সাথে সামঞ্জস্য রেখে একই ধরনের সমার্থক অর্থ দিচ্ছে এই স্ট্রেচ অ্যান্ড এক্সটেন্ড। তাহলে আমাদের উত্তরটা এ নাম্বার। আমাদের পরের কোশ্চেনটা, তার হেডিংটাও প্রায় একই রকম, যেহেতু হেডলাইনটা প্রায় একই রকম আছে তাহলে আমাদের জন্য এখন এই কোশ্চেনটার উত্তর করাটা অনেকটাই ইজি হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সেই কথাটাই বলা আছে যে পেয়ার অফ ওয়ার্ডটা আছে সেটা যে অর্থ দিচ্ছে সেই অর্থের উপর ভিত্তি করে পরবর্তী যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে যে অরিজিনাল পেয়ারটা সেটার সাথে সামঞ্জস্য রাখে এমন একটা অপশনকে আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে আছে ডিলে অ্যান্ড রিটার্ড। তো এই যে দুটো শব্দ ডিলে অ্যান্ড রিটার্ড দুটাই হচ্ছে এরকম একটা জিনিস যে বোঝাচ্ছে দেরি করা। রিটার্ড যখন আমরা বলি সেটাকে আমরা বিলম্বিত করা বলতে পারি। সো এই যে দেরি করা, বিলম্বিত করা একই ধরনের অর্থ দিচ্ছে এই দুটো শব্দ। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তারা হচ্ছে সিনোনিমাস, অর্থাৎ একে অপরের সমার্থক শব্দ। তাহলে আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটা এখানে সামঞ্জস্যতা রাখে। তাহলে আমরা একটু দেখি যে পোস্টপন অ্যান্ড প্রমোট এই দুটো শব্দ যুগল আছে একসাথে। তাহলে এই শব্দ যুগলে আমরা দেখতে পাচ্ছি পোস্টপন মানে হচ্ছে কোনো কিছুকে বাতিল করা, মুলতবি করা, আর প্রমোট মানে হচ্ছে কোনো কিছু প্রমোশন করা, অর্থাৎ কোনো কিছু প্রসারিত করা, কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটো শব্দ কিন্তু সাধারণত একে অপরকে একই রকম জায়গায় রাখছে না, দুটো শব্দের অর্থ একটু ভিন্ন ভিন্ন। আমাদের পরের যে অপশনটা আছে অ্যাডজর্ন অ্যান্ড স্টার্ট, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজর্ন মানে হচ্ছে সাধারণত কোনো কিছু মুলতবি করা বা স্থগিত করা। তাহলে এখানে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ডিলে যেখানে দেরি করা বা বিলম্বিত করা আমরা কিছুটা হলেও এটা পাচ্ছি এখানে, কিন্তু স্টার্ট মানে আবার শুরু করা। তাহলে এই দুটো কিন্তু দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে অ্যাডজর্ন যেটা আমরা স্থগিত করছি, আর একটা হচ্ছে স্টার্ট যেটা আমরা শুরু করে দিচ্ছি। তাহলে এই দুটো কিন্তু বিপরীতার্থক হয়ে গেল, তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারবো। আমাদের পরের যে অপশনটা সেটা হচ্ছে ডিফার অ্যান্ড এক্সেলারেট। তো আমাদেরকে বুঝতে হবে যে ডিফার মানে হচ্ছে বিলম্বিত করা, মুলতবি করা, আর এক্সেলারেট মানে হচ্ছে কোনো কিছুকে গতি পরিবর্তন করা, গতিটাকে বৃদ্ধি করা। তাহলে দুটো ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন অর্থ, এটাও আমাদের উত্তর হিসেবে আমরা নিতে পারছি না। সো এখানে আমরা দেখছি স্লো ডাউন অ্যান্ড হোল্ড আপ। স্লো ডাউন মানে হচ্ছে কোনো কিছুকে
কমিয়ে আনা, অর্থাৎ কোনো কিছুকে আমরা কি করি, ধীর গতি করি অথবা এটাকে স্থির করার চেষ্টা করি, কমিয়ে দেই। অ্যান্ড হোল্ড আপ মানে কোনো কিছুকে থামিয়ে রাখা, মুলতবি রাখা। তাহলে এই যে মুলতবি করা বা থামিয়ে রাখা, হোল্ড আপ, অ্যান্ড স্লো ডাউন যেটাকে কমিয়ে রাখা আমরা বলছি, দুটাই প্রায় একই অর্থ দিচ্ছে, তার মানে তারা সিনোনিমাস। এবং আমাদের এখানে উত্তরটাও হবে এই সি, অর্থাৎ ডিলে অ্যান্ড রিটার্ড, এই দুটো যে শব্দ আছে এই শব্দ যুগলে এই দুটো শব্দের অর্থের সাথে সামঞ্জস্য রাখে স্লো ডাউন অ্যান্ড হোল্ড। আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা যেতে পারি। আমাদের পরবর্তী কোশ্চেনটাও প্রায় একই রকম, অর্থাৎ এই কোশ্চেনও আমাদের যে হেডিংটা আছে সেটা হচ্ছে যে যেই ধরনের পেয়ার অফ ওয়ার্ডটা দেয়া আছে তার যে অর্থ আছে সেটার সিমিলার একটা অপশন আমাদেরকে বের করতে হবে এই এ বি সি ডি থেকে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে যে শব্দটা দেয়া আছে সেটা হচ্ছে সাবমিসিভ অ্যান্ড ডিসঅবিডিয়েন্ট। তো সাবমিসিভ মানে সাধারণত আমরা বলি নম্র, ভদ্র, বিনয়ী। আর ডিসঅবিডিয়েন্ট মানে আমরা জানি যে যে হচ্ছে একটু অনম্র, অভদ্র, যে কিনা কারো কথা শুনে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বাধ্যগত না, তাকে আমরা ডিসঅবিডিয়েন্ট বলি। তো এই দুটো শব্দের যে অর্থটা আছে সেটা হচ্ছে একটু কিন্তু ভিন্ন, তার মানে তারা বিপরীতার্থক শব্দ, তারা একে অপরের অ্যান্টোনিম। তাহলে আমাদেরকে এমন একটা অপশন বের করতে হবে যেখানে আমরা দেখতে পাবো যে দুটোই হচ্ছে একে অপরের বিপরীত অর্থ দিচ্ছে। তাহলে আমাদের এখানের অ্যান্সারটা হচ্ছে অবজার্ভ অ্যান্ড ডিফাই। সো অবজার্ভ মানে হচ্ছে পালন করা বা মেনে চলা, অন্যদিকে ডিফাই মানে হচ্ছে অমান্য করা বা উপেক্ষা করা। সো এখানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো শব্দের যে অর্থ আছে তারা পরস্পর বিরোধী, মানে তারা বিপরীত। সো বিপরীতে যেহেতু তারা উত্তর দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এদের অর্থ অনুসারে আমাদের উত্তরটা কিন্তু এই সি নাম্বারই হবে, অর্থাৎ এই সাবমিসিভ অ্যান্ড ডিসঅবিডিয়েন্টের যে বেস্ট পেয়ারটা আমরা নিতে পারি এই অপশনগুলো থেকে সেটা হচ্ছে অবজার্ভ অ্যান্ড ডিফাই, কারণ এই শব্দ দুটির অর্থ পরস্পরের বিপরীত। তাহলে এই ধরনের ভোক্যাবুলারি পার্টগুলোতে সাধারণত আমরা দেখি ইদার কোনো একটা শব্দের সিনোনিম অর অ্যান্টোনিম জানতে চাওয়া হয় অথবা ইংলিশ টু ইংলিশ মিনিংটা জানতে চাওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের অ্যানালজি পার্ট থেকেও কিন্তু চলে আসে, অর্থাৎ একটা পেয়ার অফ ওয়ার্ড থাকে যেটার অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে একটা বেস্ট পসিবল পেয়ার অফ ওয়ার্ড বের করতে হয়। সো এই ধরনের কোশ্চেনগুলো যদি আমরা ভালো করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে পূর্ববর্তী কোশ্চেনগুলো একটু দেখতে হবে যে সেই ধরনের যে কোশ্চেনগুলো ছিল তাদের প্যাটার্নে যে ধরনের প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলো কেমন ছিল এই ভোক্যাবুলারি পার্ট থেকে। এবং তার সাথে সাথে আমাদেরকে নিয়মিতভাবে এই ধরনের শব্দগুলোকে চর্চা করতে হবে। যদি আমরা চর্চা করতে পারি তাহলে চর্চা করার মাধ্যমেই কিন্তু আমরা এগুলোকে মনে রাখতে পারবো এবং যে কোনো গিভেন সিচুয়েশনে পরীক্ষার হলে আমরা কিন্তু এগুলো উত্তর করে আসতে পারবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। তাহলে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং নিচে কতগুলো অপশন আছে সবগুলো হচ্ছে আমাদের প্রেপোজিশন। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে সঠিক প্রেপোজিশনটাকে আমাদের বসাতে হবে। সো হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি, অর্থাৎ ফ্যান্টাসাইজড হচ্ছে এমন একটা ব্যাপার যে কল্পনা করা। সো এই যে কল্পনা করা, এই কল্পনা করার ক্ষেত্রে সাধারণত আমরা বলি ফ্যান্টাসাইজ অ্যাবাউট, অর্থাৎ কোনো বস্তু বা কোনো ঘটনা সম্পর্কে যখন আমরা কল্পনা করা বোঝাই তখন আমরা অ্যান্সার দেই ফ্যান্টাসাইজ অ্যাবাউট। তাহলে হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি, এই ডি নাম্বারটাই হবে আমাদের উত্তর। কারণ এইখানে আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসে। সো যদি আমাদেরকে সঠিক উত্তরটা দিতে হয় তাহলে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খুব ভালো জানতে হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হ্যাঙ্কার আফটার। সো এই যে হ্যাঙ্কার আফটার, এটা মানে হচ্ছে লোভে পড়ে যাওয়া বা কোনো কিছুর দ্বারা লালায়িত হওয়া। তাহলে এটা যদি আমরা জানি যে হ্যাঙ্কার আফটার, এই যে আফটার প্রেপোজিশনটা এটা হ্যাঙ্কারের পরে বসে, সো এই ইউজগুলো আমরা যদি জানি তাহলে ইজিলি আমরা অ্যান্সার দিতে পারবো।
অ্যান্সার দিতে আমাদেরকে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যদি আমরা পরীক্ষাটায় খুব ভালো করতে চাই। আমাদের পরবর্তী যেই কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দ্য পার্থেনন ইজ সেইড ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ পেরিকলস। তাহলে আমরা একটু দেখি যে এই যে সেন্টেন্সটা আছে, দ্য পার্থেনন ইজ সেইড ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ পেরিকলস মিনস, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এই বাক্যে ব্যবহৃত ইরেক্টেডটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সাধারণত V3 বলে থাকি, ভার্বের একটা ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত এইখানে যদি আমরা ইরেক্টেডকে বসাচ্ছি, তো এই ধরনের সেন্টেন্সের যে অর্থটা, সেই অর্থ অনুসারে আমাদের অ্যান্সারটা হচ্ছে টু হ্যাভ বিন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট ইনফিনিটিভটা ইউজ হচ্ছে। পারফেক্ট ইনফিনিটিভটা কিভাবে ইউজড হয়? এই পারফেক্ট ইনফিনিটিভটা হয় এরকম যে আমরা দেখে থাকি এই টু হ্যাভ, এই যে বিনটা হচ্ছে সাধারণত V3। আমরা জানি যে বি ভার্ব আছে আমাদের, এই বি ভার্বের V1, V2, V3 এগুলোর ক্ষেত্রে am, is, are and be হচ্ছে V1 এ থাকে, and V2 তে থাকে সাধারণত was, were and V3 তে থাকে হচ্ছে been। এখানে যে অপশনগুলো আছে, টু হ্যাভ বিকাম, টু হ্যাভ বিগান, টু হ্যাভ হ্যাড বিগান and টু হ্যাভ বিন। তো এখানে আমরা এই পারফেক্ট ইনফিনিটিভ অনুসারে এই টু হ্যাভ বিন কেই সাধারণত বসিয়ে দিব। আমরা নর্মাল ইনফিনিটিভ জানি, যেটা হচ্ছে ভার্বের আরেকটা বিশেষ ফর্ম, সেটা হচ্ছে টু প্লাস V1। এই V1টাকে আমরা বেস ফর্ম বলে থাকি, বেস ফর্ম বলে থাকি। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা যেহেতু বুঝতে পারছি যে বিকাম, বিগান এগুলো আছে, তো এইখানে যেহেতু বিকাম, বিগান এগুলো হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব, তো মেইন ভার্বের পরে আরেকটা মেইন ভার্ব তো আমরা বসাতে পারি না, কারণ বিকাম হচ্ছে একটা মেইন ভার্ব, এইখানে বিগান হচ্ছে একটা মেইন ভার্ব, তো এই ডি নাম্বারটাই বিগান হচ্ছে একটা মেইন ভার্ব। তো অলরেডি যেহেতু ইরেক্টেড আছে মেইন ভার্ব হিসেবে, আমরা আরো একটা মেইন ভার্ব এখানে বসাতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিন যেটা আছে সেটাকে বসিয়ে উত্তরটা করতে হচ্ছে। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে এই যে টাকাটা, সেটা হচ্ছে দুইজন শিশুর মধ্যে তারা ডিভাইড করে দিয়েছে। তো এই ধরনের যখন সেন্টেন্স আমাদের সামনে থাকে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তখন আমরা বুঝতে পারবো যে দুইজনকে যখন বোঝাচ্ছে তখন আমরা বিটুইন বুঝবো। তখন একাধিক, দুয়ের অধিক শিশু হোক বা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে কোনো কিছুর ব্যাপারে উল্লেখ করা হোক, সেই ক্ষেত্রে আমরা অ্যামাং ইউজ করি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে বিটুইন। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, অর্থাৎ সে এই টাকাগুলোকে ভাগ করে দিয়েছিল দুইজন শিশুর মধ্যে। এখানে কিন্তু আমরা অ্যামাং এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো না, কারণ এখানে দুইজন আছে। দুয়ের অধিক যখন হবে তখন আমরা অ্যামাং ইউজ করতে পারবো। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, as they waited রহিম argued against war। এখানে অপশন দেয়া আছে, while his brother discussed the effects of pollution, while his brother discussed the effects of pollution, while his brother was discussing the effects of pollution, while his brother had discussed the effects of pollution। এখানে আমরা একটু খেয়াল করব, যখন এই while দিয়ে দুটো বাক্যাংশকে আমরা একত্র করছি, সেই ক্ষেত্রে আমরা জানি যে while এর পর কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়। সো যদি এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা আমরা প্রেজেন্ট টেন্সে কোনো অংশ দেখতাম, তাহলে while এর পর সাধারণত আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। আর যেহেতু এখানে দে ওয়েটেড অর্থাৎ V2 মানে ভার্বের পাস্ট ফর্মটা আছে, সেই ক্ষেত্রে while এর পরের অংশটা অবভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুটোতে একবার হচ্ছে V1
আরেকবার হচ্ছে V2, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম যথাক্রমে ব্যবহার করা হয়েছে। এখানে কোনো কন্টিনিউয়াস প্যাটার্ন নেই, তাহলে এই দুটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারি না। আমাদের সি নাম্বারে কিন্তু আবার ওয়াজ ডিসকাসিং আছে, আর আমরা জানি যে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার অর্থাৎ অ্যাকর্ডিং টু পার্সোনাল নাম্বার, দেন হচ্ছে এই যে V1 প্লাস আইএনজি, এই ফরম্যাটটাকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সি, while his brother was discussing the effects of pollution। অর্থাৎ আলটিমেটলি এখানে দুইটা ঘটনা ঘটছে যে as they waited Rahim argued against war while his brother was discussing the effects of pollution। অর্থাৎ তার ভাই হচ্ছে ডিফারেন্ট একটা থট প্রসেস নিয়ে কথাবার্তা বলছিল, অর্থাৎ পলিউশনের যেই প্রভাবগুলো সেগুলো নিয়ে সে বলছিল, এবং রহিম হচ্ছে খেয়াল করছিল যে তারা হচ্ছে একটা ওয়ারের বিরুদ্ধে রহিম সে বলছিল। এই দুইটা ঘটনা, এই দুইটা ঘটনাকে একত্র করছে যখন, তখন এই ওয়াইলটা আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের যদি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার থাকে, আমরা কিন্তু ইজিলি এই ধরনের কোশ্চেন গুলো ট্যাকল করতে পারবো। আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলোকে অ্যান্সার করতে পারবো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, স্ট্রাকচার গুলো চিন্তা করতে হবে। এমন হতে পারে দু একটা ভোকাবুলারি বা দু একটা ওয়ার্ড যদি আমরা বলি আরো প্রিসাইসলি আমরা না জানতে পারি, সেটার মিনিংটা আমরা বুঝতে নাও পারি, কিন্তু স্ট্রাকচারটা যদি আমাদের একদম ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি এগুলোকে উত্তর করতে পারবো। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ড্যাশ। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিছুটা জিরো কন্ডিশনাল, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট আর এখানে আছে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিছুটা জিরো কন্ডিশনালের মতো। কিন্তু আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে প্রথম অংশে প্রথম ক্লজে ইফ ক্লজে আমরা দেখতে পাচ্ছি যে ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ, অর্থাৎ আমাদের যদি একদম এমন কোন প্রুফ দরকার যেটা হচ্ছে সলিড একটা প্রুফ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি খুঁজছি? আর উই লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স, আর উই লুকিং ফর বিল্ডিং ম্যাটেরিয়াল, আ সিমেন্ট মিক্সার and something to cover a path? তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে ক্লিয়ার এভিডেন্স, কারণ কনক্রিট প্রুফ হচ্ছে অকাট্য বা বাস্তব প্রমাণ, আর ক্লিয়ার এভিডেন্সটাও হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। তার মানে এই শব্দটার সাথে সামঞ্জস্য রাখছে এই ক্লিয়ার এভিডেন্স, আমাদের উত্তরটা কিন্তু এটাই হবে। তাহলে এই ধরনের জিনিসটা হচ্ছে এখানে কিন্তু কন্ডিশনালের স্ট্রাকচার সম্পর্কে জানা হয়, অর্থাৎ এই কন্ডিশনাল স্ট্রাকচার সম্পর্কে আমরা না জানলেও আমরা যদি বুঝি যে এই যে ইফ যুক্ত ক্লজে যে কনক্রিট প্রুফটা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের উত্তরটা হয়েছে ক্লিয়ার এভিডেন্স, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকার যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বা জিরো কন্ডিশনাল বা মিক্সড কন্ডিশনাল এমন কোনো কিছুর স্ট্রাকচার জানতে চাওয়া হয়নি। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়াচড বাই ড্যাশ বিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে যে অপশনগুলো আছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য সেগুলো হচ্ছে এক্স্যাক্টলি, যার মানে হচ্ছে নির্ভুলভাবে, ইউজুয়ালি মানে সচরাচর বা সাধারণত, ট্রুলি মানে হচ্ছে যথাযথভাবে বা সত্যিকার অর্থে, লিটারালি মানে হচ্ছে মোটামুটি অর্থে বা আক্ষরিক অর্থে। তাহলে আমাদের উত্তরটা হবে যে অলিম্পিক গেমস গুলো দেখা হতো আক্ষরিক অর্থে বিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা হচ্ছে এই অলিম্পিক গেমস গুলোকে দেখে থাকতো। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে লিটারালি। এই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি কিন্তু বলতে পারবো না, কারণ এক্স্যাক্টলি মানে হচ্ছে কি নির্দিষ্ট নির্ভুল সংখ্যা জানতে চায়। সো বিলিয়ন্স অফ পিপল কিন্তু একটা এমন একটা অংশ বা এমন একটা সংখ্যা যেটাতে নির্দিষ্ট কোনো একটা মানুষদের বোঝানো হচ্ছে না। ইউজুয়ালি সাধারণত আমরা বলি সাধারণত। সো এই যে সাধারণত এইটাও আমরা বলতে পারি না, কারণ সাধারণত এমন একটা অপশন যেখানে বোঝাচ্ছে যে হ্যাঁ হতেও পারে নাও হতে পারে, নিশ্চয়তাও দিচ্ছে না। ট্রুলি মানে হচ্ছে এই কিছুটা এক্স্যাক্টলির মতোই, মানে
সত্যিকার ভাবে বা যথাযথভাবে, তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু প্রায় একই রকম অপশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে লিটারালি মানে মোটামুটি ভাবে বা আক্ষরিক অর্থে এই ধরনের অপশনটা আমাদের জন্য এখানে একদমই পারফেক্ট। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দ্য অথর থিংস দ্যাট ট্রু লার্নিং will lead to personal understanding of the ideas of writers, discovery of unknown world, revelation of the mysteries of the world, better expressive powers. তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে better expressive powers। বেসিক্যালি আমাদের এইখানে যে কোশ্চেনটা আছে এটা একটু অপ্রাসঙ্গিক, অর্থাৎ এই যে 21তম বিসিএস এ যে কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, এই যে কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের একটু ভিন্ন ধারায় চলে এসেছিল। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই 21তম বিসিএস এ আসা এই যে কোশ্চেনটা, এটার জন্য কোনো স্পেসিফিক প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ বা আমরা কোনো প্রকার টেক্সট আমরা পাইনি। তো সেই ক্ষেত্রে পিএসসি তাদের গাইডলাইন অনুসারে যে অ্যান্সারটা দিয়েছে, আমরা সেই অ্যান্সারটা এখানে প্রোভাইড করেছি। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, which of the following best describes the author's attitude towards learning? অর্থাৎ লার্নিং এর ব্যাপারে যে অথর আছে এখানে বলা হচ্ছে তার মানে যে অ্যাটিটিউডটা আছে, অর্থাৎ সে কেমন ফিল করে, লার্নিং প্রসেসগুলো কেমন হতে পারে, তার যে ধারণাটা নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট একটা অংশ, যেখানে যে সিনটেক্সটটা দেওয়ার কথা ছিল সেই সিনটেক্সটটা কিন্তু কোশ্চেনে প্রোভাইড করা হয়নি। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে নিয়ে নিব, লার্নিং ইজ এ ম্যাটার অফ প্রমোটিং ক্রিয়েটিভিটি ইন স্টুডেন্টস। এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, যে লার্নিংটাকে একটা এমন অবস্থা বলা হচ্ছে যেখানে সাধারণত স্টুডেন্টসদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা কিছুটা প্রমোট করা হয়, সেটাকে প্রসারিত করা হয়, ছড়িয়ে দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইনকমপ্লিট একটা অংশ যেখানে সিনটেক্সটা অ্যাকচুয়ালি উল্লেখ করা নেই, তো পিএসসি থেকে যে গাইডলাইন দেওয়া ছিল সেই অনুসারে আমরা এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি যে লার্নিং ইজ এ ম্যাটার অফ প্রমোটিং ক্রিয়েটিভিটি ইন স্টুডেন্টস। তাহলে এই ধরনের এরকম হয় অনেক সময় যে আমাদের কোশ্চেনগুলোর বিপরীতে ততটুকু তথ্য প্রোভাইড করা হয় না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক বুঝে শুনে উত্তরগুলোকে দিতে হয়, বা অনেক সময় বলা হয় সেগুলোকে ব্ল্যাঙ্ক রাখতে, যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি কোনো প্রকার সঠিক ইন্ডিকেশন দেয়া নেই। আমাদের পরের যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে আমরা একটি টেক্সট পড়ব এবং এই টেক্সট বা অনুচ্ছেদটা পড়ার মাধ্যমে পরের কোশ্চেনগুলোর উত্তর দিব। দ্য জিপসিস আর আ ট্রাইব অফ স্ট্রেঞ্জ পিপল। তাহলে এই জিপসিস হচ্ছে মূলত যাযাবর। এই যাযাবররা হচ্ছে একটা ভিন্ন এবং অদ্ভুত ধরনের মানুষ, এবং তাদের যেই ট্রাইবগুলো তারা একদমই একটু অদ্ভুত। দে ডু নট হ্যাভ এনি ফিক্সড হোম। তাদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই, বাট ওয়ান্ডার অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস অ্যান্ড লিভ ইন টেন্টস। অর্থাৎ তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, এই যে ওয়ান্ডার অ্যাবাউট, প্লেস টু প্লেস অ্যান্ড লিভ ইন টেন্টস, অর্থাৎ তারা তাঁবু গেড়ে সাধারণত থাকে অস্থায়ীভাবে। দে ওয়ার অরিজিনালি নেটিভস অফ ইন্ডিয়া। তারা হচ্ছে মূলত ইন্ডিয়ান পোর্শনের, অর্থাৎ আমাদের যে সাবকন্টিনেন্ট আছে এই অংশটা থেকে সাধারণত এই ধরনের যাযাবরদেরকে পাওয়া যায়। স্পেশালি তারা রিভার জিপসিস হয়ে থাকে, নদীর আশেপাশে তারা অনেকে থাকে। বাট অ্যাজ দে রিচড ইংল্যান্ড ফ্রম ইজিপ্ট, অর্থাৎ সামহাও তারা ইজিপ্ট চলে গিয়েছিল যেহেতু তারা যাযাবর, এবং যখন তারা ইজিপ্ট থেকে মিশর থেকে তারা ইংল্যান্ডে গিয়েছিল, দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ানস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ মানে হচ্ছে এখানে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ানস, অর্থাৎ তারা তাদেরকে মিশরিয়ান বা মিশরীয় হিসেবে ধরে নিয়েছিল। দিস ইজ ওয়াই দে কেম টু বি কল্ড জিপসিস, এবং এই জন্যই তাদেরকে সাধারণত এই যাযাবর বলে ডাকা হতো। দে ওয়ার বিলিভড টু পজেস স্ট্রেঞ্জ পাওয়ার্স, অর্থাৎ মানুষ তখন বিশ্বাস করত যে তাদের কাছে অদ্ভুত কিছু পাওয়ার বা শক্তি আছে। দে কুড টেল ইয়োর ফরচুন বাই রিডিং দ্য পাম অফ ইয়োর হ্যান্ড।
অর্থাৎ হাতে তালু পরে তারা হচ্ছে ফরচুন অর্থাৎ ভবিষ্যৎটাকে বলতে পারতেন। ইট ওয়াজ থট, এটা ভাবা হতো যে দে স্টোল লিটল চিলড্রেন, তারা হচ্ছে চুরি করত ছোট বাচ্চাদেরকে, টু ট্রেইন দেম, তাদেরকে অনুশীলন করাতো, তাদেরকে ট্রেইন দিত, অর্থাৎ আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হতো। ইন দেয়ার ওয়ে অফ লাইফ, অর্থাৎ তাদেরকে নিজেদের মতো করে তাদের লাইফ স্টাইলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে প্রশিক্ষণ দিত। whenever a child got lost, যখনই একটি শিশু হারিয়ে যেত, it was thought that, তা ভেবে নেওয়া হতো, it had been carried away by gypsies, ওই শিশুটাকে হয়তোবা কোনো যাযাবর তারা হচ্ছে উঠিয়ে নিয়ে গেছে। So they were arrested and sent for trial, তাই তাদেরকে সাধারণত অ্যারেস্ট করা হতো, অর্থাৎ বন্দী করা হতো, কারাবন্দী করা হতো, এবং পরবর্তীতে তাদের উপর বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা, তাদেরকে কোর্টে হাজির করানো হতো। বাট দিস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসিস, অর্থাৎ এই ধরনের আচরণ, এই যে তারাই হচ্ছে শিশুদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, চুরি করছে, এই যে অ্যাটিটিউডটা এই জিপসিদের প্রতি অর্থাৎ যাযাবরদের প্রতি, হ্যাজ গ্র্যাজুয়ালি চেঞ্জড, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা পরিবর্তিত হচ্ছে। সো আমাদের এখানে নোটা বেন্দা আছে, ফলো দিস প্যাসেজ টু অ্যান্সার নেক্সট 4 কোশ্চেনস, অর্থাৎ এই প্যাসেজটাকে ফলো করে পরবর্তী 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে আমরা একটু দেখি যে প্রথম কোশ্চেনটা কি। প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য জিপসিস আর পিপল হু, তাহলে আমরা দেখি যে জিপসিস হচ্ছে সাধারণত যারা এদিক ওদিক ঘুরে ফেরা, এদিক ওদিক ঘুরে বেড়ানো লোকগুলো যাদেরকে আমরা যাযাবর বলছি, তারাই হচ্ছে জিপসিস। সো তারা কেমন ধরনের মানুষ ছিলেন? হ্যাভ এ সেটেলড ওয়ে অফ লাইফ, তাদের একটা নির্দিষ্ট ওয়ে অফ লাইফ ছিল, তারা এক জায়গায় বসবাস করতো একদমই না। কেম অরিজিনালি ফ্রম ইজিপ্ট টু ইংল্যান্ড, এটাও কিন্তু ভুল, কারণ ইজিপ্ট থেকে ইংল্যান্ডে তারা সরাসরি আসেনি। বেসিক্যালি আমরা জানি যে তারা হয়তোবা ইন্ডিয়ান অধিবাসী ছিলেন। আর অলওয়েজ অন দ্য মুভ, অর্থাৎ সবসময় তারা এদিক ওদিক যেতে থাকে, তারা কোথাও নির্দিষ্ট ভাবে অবস্থান করে না। স্টিল চিলড্রেন টু ট্রেইন দেম, যেটা কিনা একটা হাইপোথেসিস ছিল বা যেটা কিনা ধারণা করে নেওয়া হয়েছিল, কিন্তু সাধারণত এটাকেও পরবর্তীতে আমরা দেখেছি যে এই ধরনের অ্যাটিটিউড থেকে সরে আসা হয়েছে। আমাদের অ্যান্সারটা হচ্ছে আর অলওয়েজ অন দ্য মুভ, এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার, ট্রু অ্যান্সার, অর্থাৎ তারা সবসময় ঘোরাঘুরি করতে থাকে, লয়টারিং করতে থাকে। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে দ্য জিপসিস লাইক টু লিভ ইন টেন্টস বিকজ, অর্থাৎ এই যাযাবররা এই যে তাঁবুতে বসবাস করতো কেন? ইট ইজ ইজি টু হাইড স্টোলেন চিলড্রেন ইন এ টেন্ট, অর্থাৎ বলা হচ্ছে যে তাঁবুর ভেতর যে বাচ্চাদেরকে চুরি করে তারা আনতো, যেটা ধারণা করা হতো চুরি করেছে, তাদেরকে নাকি লুকিয়ে রাখতে সুবিধা হতো। ইট ইজ ইজি টু রিড ওয়ান্স পাম ইনসাইড এ টেন্ট, অর্থাৎ তাদের একটা ক্ষমতা ছিল যে তারা হাত পড়তে পারতো, তো সেটা ওই হাতের যে তালু আছে সেটা দেখে তাদের ভবিষ্যৎ বলার যে প্রক্রিয়াটা, সেটা নাকি এখানে বলা হচ্ছে একটা অপশনে যে একটা টেন্টের ভিতর বসে বললে এটা অনেক বেশি ইজি হতো। আরেকটা অপশন হচ্ছে ইট ইজ ইজি টু ব্রিং দেম ফ্রম ইজিপ্ট, অর্থাৎ যে টেন্ট আছে সেটাকে নাকি মিশর থেকে আনাটা খুব সহজ হতো। অ্যান্ড ইট ইজ ইজি টু পিচ দেম, অর্থাৎ এই তাঁবুগুলোকে গাড়তে, পিচ দেম গাড়তে অনেক বেশি কষ্ট করতে হয় না, অর্থাৎ অনেক বেশি সহজ এটা। তাহলে এখানে অপশনটা হচ্ছে বেসিকলি ডি নাম্বার, অর্থাৎ তারা যে এলোমেলো ভাবে থাকতো, এদিক ওদিক ঘুরে বেড়াতো, কোনো এক জায়গায় নির্দিষ্টভাবে বসবাস করতো না, তার কারণ হচ্ছে যখনই তারা কোথাও বসবাস করার জন্য প্রয়োজন বোধ করতো স্বল্প সময়ের জন্য, তারা হচ্ছে এই ধরনের তাঁবুগুলোকে গেড়ে ফেলতো। সো ইট ইজ ইজি টু পিচ দ্য টেন্টস। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ানস মিনস, অর্থাৎ ইংলিশ যে জাতিটা, অর্থাৎ ইংরেজ জাতি, ইংরেজ মানুষরা, তারা হচ্ছে তাদেরকে মিশরীয় হিসেবে ধরে নিয়েছিল। এটা কি বোঝাচ্ছে? দ্য ইংলিশ টুক দেম টু দ্য ইজিপশিয়ানস, দ্য ইংলিশ কনসিডার্ড দেম টু বি ইজিপশিয়ানস, দ্য ইংলিশ ওয়ার টেকেন বাই দ্য ইজিপশিয়ানস, দ্য ইংলিশ ব্রট দেম অ্যাজ ফার অ্যাজ টু ইজিপ্ট। এখানে অ্যান্সারটা হচ্ছে বি, দ্য ইংলিশ, অর্থাৎ ইংরেজ জাতি, কনসিডার দ্যাম টু বি ইজিপশিয়ানস, অর্থাৎ তাদেরকে সাধারণত ধরে নিয়েছিল যে তারা মিশরীয়। কনসিডার দ্যাম টু বি ইজিপশিয়ান, তাদেরকে মিশরীয় হিসেবে ধরে নিয়েছিল। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসিস ড্যাশ, তার মানে এই যে যাযাবররা, তাদের
সাথে যে ধরনের আচরণ করা হয় বা তাদের ক্ষেত্রে তাদেরকে কেন্দ্র করে যে অ্যাটিটিউডটা গ্রো হয়, সেটা এখন কি হচ্ছে? আমরা কিন্তু লাস্ট লাইনে পড়েছিলাম যে এটা এখন চেঞ্জ হচ্ছে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। তাহলে দেখি আর স্টিল দ্য সেম অ্যাজ বিফোর, এটা কিন্তু হবে না। হ্যাভ নট মাচ চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, এটা আমরা সাধারণত বলতে পারি না, কারণ চেঞ্জ হচ্ছে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে এমনকি লেখা আছে। সো এটা আমরা অপশন হিসেবে নেব না। ক্যান চেঞ্জ ওয়ান্স দে স্টপ স্টিলিং চিলড্রেন, যেটা কিনা ধরে নেওয়া হয়েছিল যে তারাই স্টিল করছে, চুরি করছে চিলড্রেনদের, কিন্তু এটা কিন্তু কোনো কনক্রিট প্রুফ নেই। সো এটাও অ্যান্সার হবে না। হ্যাভ শোন সাইন্স অফ চেঞ্জ, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে হ্যাঁ, যে অ্যাটিটিউডটা আছে জিপসিদের প্রতি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে না, ধীরে ধীরে এটা পরিবর্তিত হচ্ছে। হ্যাভ শোন সাইন্স অফ চেঞ্জ। এবং আমাদের যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারটা আছে, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামাটিক্যালি এটা পারফেক্ট আছে। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হচ্ছে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। তাহলে বুঝতেই পারছি একটা গাছের কথা বলা হচ্ছে, যে গাছটা হচ্ছে একটা খুব গাস্টি একটা উইন্ড বা একটা খুব স্ট্রং উইন্ড দ্বারা এটাকে উড়িয়ে নেওয়া হয়েছে, এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার সাথে আমরা ব্লো অ্যাওয়ে এটা বলে থাকি। অর্থাৎ এই গ্রুপ ভার্ব গুলো আমাদের জানাটা খুবই জরুরি। একটা নির্দিষ্ট শব্দের সাথে অন্যান্য প্রেপোজিশন, ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত করে তার ভিন্ন ভিন্ন অর্থ কিন্তু আমরা পেতে পারি। এই ক্ষেত্রে ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া এক স্থান থেকে আরেক স্থানে। ব্লো আপ মানে হচ্ছে সাধারণত বিস্ফোরক ব্যবহার করে কোনো কিছুকে ধ্বংস করা। ব্লো অফ মানে হচ্ছে সাধারণত ভেতর থেকে কোনো কিছু নির্গত হওয়া। ব্লো আউট মানে হচ্ছে সাধারণত আগুন নেভানো। তাহলে এখানে যেই সেন্টেন্সটা আছে, এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে একটা স্ট্রং উইন্ড একটা গাছকে উপড়ে ফেলছে, সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে ব্লোন অ্যাওয়ে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। অর্থাৎ বলা হচ্ছে যে কেউই এটা কিছু একটা করতে পারবে না যে সে বুদ্ধিমান। তাহলে সেই কিছু একটা কি? ডিফাই মানে হচ্ছে প্রকাশ্যে কারো বিরোধিতা করা, কারো মতের অমিলে যাওয়া। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। ডিনাই মানে হচ্ছে সাধারণত আমরা বলে থাকি যে অস্বীকার করা। আর ডিনাউন্স অর্থ অভিযুক্ত করা। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডিনাই। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। কেউই অস্বীকার করতে পারবে না যে সে হচ্ছে একজন বুদ্ধিমান। অর্থাৎ এই ধরনের কোশ্চেন গুলোতে আমরা দেখি যে অ্যান্সারগুলো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড। তাই এই শব্দের অর্থগুলো জানাটা খুবই জরুরি। এই শব্দগুলোর যে অর্থ আছে, ডিফাই, অ্যাডমায়ার, ডিনাই, ডিনাউন্স, এই ধরনের অর্থগুলো যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা এগুলোকে খুব সহজে উত্তর করতে পারবো। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে reward has been announced for the employees who dash hard। তার মানে এখানে দেখতে পাচ্ছি একটা রিওয়ার্ডের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা প্রায় সময় দেখি যে কোনো একটা কোম্পানিতে যখন যে এমপ্লয়িরা আছে তারা যখন ভালো কিছু করে, তখন যে কোম্পানিটার এমপ্লয়ার আছে উনি সাধারণত একটা বোনাস দেন বা রিওয়ার্ড দেন, তাদেরকে সাধারণত একটা এমন একটা ফ্যাসিলিটি দেন যেটা হচ্ছে তাদেরকে বুস্ট আপ করে। সো সেই যে পুরস্কারটা, সেটা আমরা দেখি যে এমপ্লয়িরা পেলে খুব খুশি হয়। তো সেই ক্ষেত্রে গ্রামাটিক্যালি কোন জিনিসটা কারেক্ট হবে এটা একটু বুঝি। সো বেসিকলি আমরা দেখতে পাচ্ছি যে আ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ। এই যে ফর দ্য এমপ্লয়িজ, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে প্লুরাল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের যে সাবজেক্টের অংশটা ছিল সেটা হচ্ছে কি, যে প্লুরালটা আছে। এটা খুবই কমপ্লেক্স একটা সাবজেক্ট, অনেক লম্বা একটা সাবজেক্ট আমরা বলতে পারি। তো সেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে হু এর সাথে অ্যাড হয়েছে। সো এই যে রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, এই দ্য এমপ্লয়িজ যেটা আছে, আমরা জানি যে এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলোর ঠিক আগে যে নাউন অ্যান্টিসিডেন্ট গুলো থাকে, এটা হচ্ছে কি দ্য এমপ্লয়িজ হচ্ছে কি নাউন অ্যান্টিসিডেন্ট। সো এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা
যে ভার্ব গুলো আছে সেগুলোকে ইউজ করি। সো দ্য এমপ্লয়িজ আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে আমরা দেখি হ্যাভ ওয়ার্কড, এটা হচ্ছে আমাদের হ্যাভ আছে, আমরা প্লুরালের সাথে হ্যাভ ইউজ করি টু হ্যাভ ভার্ব, অ্যান্ড ওয়ার্কড হচ্ছে V3। তাহলে আমাদের যে টেন্স ওয়াইজ যে স্ট্রাকচার আছে সেটাও কিন্তু এখানে একদম মিলে যাচ্ছে। হ্যাজ ওয়ার্কড এখানে কিন্তু স্ট্রাকচারালি ঠিক আছে, কিন্তু এমপ্লয়িজ যেহেতু প্লুরাল সেখানে হ্যাজ হবে না। হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার যে নাম্বারগুলো আছে সেগুলোর সাথে ইউজড হয়, যেমন হি, শি বা কারো পার্টিকুলার নেম বা কোনো একটা পার্টিকুলার থিং। তারপর আমরা দেখি উইল বি ওয়ার্কড, তো আমরা এখানে দেখি যে টেন্স ওয়াইজ এটা একটু ভুল আছে, কারণ এর আগের অংশে যেহেতু হ্যাজ বিন আছে তার মানে আমরা বুঝতেই পারছি সেখানে প্রেজেন্ট টেন্স আছে, পারফেক্ট টেন্স আছে। সো স্বাভাবিকভাবেই এটা এখানে সামঞ্জস্যতা রাখছে না। হ্যাভ হ্যাড ওয়ার্কড, তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, অলরেডি আমরা হ্যাভ এর পরে হ্যাড দিয়েছি যেটাকে না V3 হিসেবে ইউজ হয়, আবার এখানে ওয়ার্ক দিয়েছি, তো এই ক্ষেত্রে যে অর্থটা আছে সেটা সঠিকভাবে মিলবে না। সো আলটিমেটলি উত্তরটা হচ্ছে হ্যাভ ওয়ার্কড। A reward has been announced for the employees who have worked। আমাদের এই যে নাউন অ্যান্টিসিডেন্টটা আছে সেটার সাথে কিন্তু এই হ্যাভ ওয়ার্কটা একদম সামঞ্জস্যতা করছে, অর্থাৎ মিলে যাচ্ছে। আমাদের পরবর্তী যেই অপশনটা আছে অর্থাৎ কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, টু ড্যাশ দ্য অ্যারাইভাল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন ড্যাশ আ স্পেশাল ফাংশন। অর্থাৎ এই যে স্প্রিংটা আছে হচ্ছে একটা ঋতু, এই ঋতুটার অ্যারাইভালের জন্য, অর্থাৎ এই ঋতুটা চলে আসছে, বসন্ত এসেছে, এটাকে কি করার জন্য, এটাকে সেলিব্রেট করার জন্য সাধারণত আমরা দেখি যে সেলিব্রেট করার জন্যই কিন্তু যে কোনো টিভি চ্যানেলে আমরা অনুষ্ঠান দেখে থাকি এবং তারা এগুলোকে অ্যারেঞ্জ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে অপশনগুলো কি আছে। কমেমোরেট মানে হচ্ছে স্মরণীয় করে রাখা, লঞ্চড মানে হচ্ছে কোনো কিছুকে আমরা প্রথম যখন শুরু করি বা উৎক্ষেপণ করি, তো এটা অবশ্যই সামঞ্জস্যতা রাখছে না, এই ক্ষেত্রে এটা আমরা উত্তর হিসেবে নিচ্ছি না। অ্যানাউন্স অ্যান্ড টেলিকাস্ট, অ্যানাউন্স মানে হচ্ছে সাধারণত কোনো কিছু ঘোষণা করা, টেলিকাস্ট মানে প্রচার করা। সো স্প্রিং এর ব্যাপারে অ্যানাউন্স করার মতো কোনো কিছু নেই, সো টেলিকাস্ট হতে পারতো পরের অংশে, কিন্তু যেহেতু অ্যানাউন্স করাটা মিলছে না সেহেতু এটা আমরা উত্তর হিসেবে নিব না। ওয়েলকাম অ্যান্ড সেকশন, কিন্তু এই যে ওয়েলকাম ওয়ার্ডটা এটা যদিও আমাদেরকে স্বাগত জানানো অর্থে বোঝানো হচ্ছে, কিন্তু এই স্যাংশনটা সাধারণত এই যে পরবর্তীতে আছে বাংলাদেশ টেলিভিশন ড্যাশ আর স্পেশাল ফাংশন এটার সাথে মিলছে না, তাই এটাও আমাদের উত্তর হবে না। তাহলে আমাদের রইল বাকি একটাই অপশন, সেলিব্রেট অ্যান্ড অর্গানাইজড। দ্যাট মিন কোনো কিছুকে উদযাপন করা এবং কোনো কিছুকে অ্যারেঞ্জ করা বা অর্গানাইজড করা, এরা একে অপরের সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ তারা সমার্থক, অ্যারেঞ্জড, অর্গানাইজড। সো অ্যান্সার হবে এটা, সেলিব্রেট, অর্গানাইজড। তাহলে আমরা দেখতে পাচ্ছি টু সেলিব্রেট দ্য অ্যারাইভাল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন অর্গানাইজড আ স্পেশাল ফাংশন। এই ধরনের কোশ্চেনগুলোর উত্তর দিতে হলে অবভিয়াসলি আমাদেরকে শব্দগুলোর অর্থ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, কারণ হতে পারে যে একটা অংশ মিলে যাচ্ছে কিন্তু আরেকটা অংশের অর্থ যদি সামঞ্জস্যতা না রাখে আমাদের উত্তরটা অবশ্যই ভুল হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে একদমই নির্দিষ্ট করে চর্চার ভিতর রাখতে হবে এবং সেইভাবে উত্তরগুলো করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, আশা করি সবাই ক্লাসটি ভালো করে বুঝেছো। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।